শুরু করি। আমরা স্লাইড ক্যালিপার দেখবো। হ্যাঁ, দেখো এখানে কিছু বস্তু আছে, একটা বৃত্তাকার আর একটা ঘনকাকৃতির আর একটা সিলিন্ডার, না পাইপ। জি। এখানে আরো দুটো বস্তু আছে, দুটো রডের মতো, তাই না, কালো কালো। ওকে, এবার মনে করো এই প্রথম বস্তুটার দৈর্ঘ্য আমরা মাপতে চাই। এটা একটা দণ্ড, আমাদের স্কেল লাগবে, তাই না? ওকে, জি। এবার স্কেল দিয়ে মেপে ফেললাম, একদম 5-এর সাথে মিলে গেছে, 5 সেন্টিমিটার। ওকে, এবার দেখো ঘটনাটা কি হয়। এইটার দৈর্ঘ্য মাপতে চাই। এবার বলো তো এখন কত সেন্টিমিটার বা কতটুকু দৈর্ঘ্য এটা? 7.5। 7.5 এর চাইতে কম বা বেশি না? হ্যাঁ, হতেও পারে বা না হতে পারে। হ্যাঁ, এই যে এইরকম দৈর্ঘ্য যদি সঠিকভাবে মাপতে চাই, মনে করো আমরা বললাম 7.5, তাহলে 1 2 3 4 5, তাহলে একটু কম বলা হবে। আর যদি 7.6 বলি তাহলে একটু বেশি বলা হবে। আমরা এটা চাই না। তার মানে যতটুকু দৈর্ঘ্য ততটুকুই বলতে চাই বা ততটুকুই মাপতে চাই, একটু কম বেশি বা প্রায় এটা বলতে চাই না। তাহলে আমাদের একটা সমাধান আছে, সেটা হচ্ছে, আচ্ছা এইভাবে এই স্কেল দিয়ে সঠিকভাবে দৈর্ঘ্যটা মাপা সম্ভব না, একটু কম বেশি হবে। তাহলে আমাদের সমাধানটা হচ্ছে স্লাইড ক্যালিপার্স। স্লাইড ক্যালিপার্সটা দেখি কিরকম। স্লাইড ক্যালিপার্সের সাহায্যে বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করা। স্লাইড ক্যালিপার্সের বিভিন্ন অংশ দেখি, মানে এমন একটা যন্ত্র, এটার একটা মূল স্কেল থাকে, মানে আমরা যে স্কেল ব্যবহার করি সেরকম একটা অংশ থাকে, এটাকে বলি আমরা মূল স্কেল। দেখো এই যে ইঞ্চি, সেন্টিমিটার এসবে দাগ দেয়া আছে। আচ্ছা আমি একটা বুলেট নেই, তাহলে সুবিধা হবে। এটা হচ্ছে মূল স্কেল, মানে আমরা যে স্কেল ব্যবহার করি সেটাই এটাকে মূল স্কেল বা প্রধান স্কেল বলি। আর প্রধান স্কেলের একটা শূন্য দাগ থাকবে, এটা স্বাভাবিক, শূন্য থেকে শুরু হিসাব। আরেকটা স্কেল থাকে, সেটার নাম হচ্ছে ভার্নিয়ার স্কেল। স্লাইড ক্যালিপার্সের দুইটা স্কেল, একটা মূল স্কেল আর একটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। ভার্নিয়ার স্কেল। ওকে, তো ভার্নিয়ার স্কেলেরও শূন্য দাগ থাকবে যথারীতি। এখানে লেখা থাকে সাধারণত, মানে আমি যে ছবিটা পাইছি এখানে লেখা নাই আর কি। আমরা জানি যে বাম পাশ থেকে শূন্য শুরু হয়, তাহলে এখানে যেরকম এই বাম পাশেরটা শূন্য দাগ, এখানেও এই সবার বাম পাশেরটা এটা শূন্য দাগ। শূন্য দাগ। হ্যাঁ, দেখো ভার্নিয়ার স্কেলও দুই ধরনের। আমাদের স্কেলে যেরকম ইঞ্চিতে দাগ দেওয়া থাকে উপরের দিকে এক পাশে, আরেক পাশে সেন্টিমিটারে দাগ দেওয়া থাকে, আমাদের ভার্নিয়ার স্কেলও ইঞ্চিতে দাগ দেওয়া আছে উপরে, নিচে সেন্টিমিটারে দাগ দেওয়া আছে। কার কল আসছে? তোমার? না, আমার ফোন আসছে। সাইলেন্ট করে দাও। ওকে, এখন আমরা যেহেতু এসআই এককে হিসাব করতে চাচ্ছি, এটা তো মিটার হচ্ছে দৈর্ঘ্যের এসআই একক, তাহলে আমরা ইঞ্চিতে আর হিসাবটা করব না। ইঞ্চিতেও চাইলে হিসাব করতে পারি আমরা, তাহলে আমরা সেন্টিমিটার নিয়ে কাজ করবো। হ্যাঁ, যেহেতু এটা এসআই এর সাথে বেশি মিলে যায়, মানে 100 সেন্টিমিটার 1 মিটার, খুব ইজিলি 1 মিটারে নিয়ে যেতে পারবো। ইঞ্চিকে আবার নেওয়া ঝামেলা। আপাতত আমরা সেন্টিমিটার নিয়ে কাজ করবো। ওকে, তাহলে দুইটা স্কেল, একটা মূল স্কেল আর একটা ভার্নিয়ার স্কেল। এটা দূরে থাকে না, এটা একটার উপরে আরেকটা এইভাবে সেট করা থাকে। ভার্নিয়ার স্কেলটা মূল স্কেলের উপরে এইভাবে সেট করা থাকে, আর এই ভার্নিয়ার স্কেলটা এইভাবে নড়াচড়া করতে পারে। মূল স্কেলের উপরে এইভাবে তুমি নড়াচড়া করতে পারো। হ্যাঁ, টান দিয়ে নড়াচড়া করতে পারবা। তুমি যদি এই যে এইখানে ধরে, আমরা সাধারণত নড়াচড়া করাই, কেউ অনেকে এখানে ধরে ধাক্কা দেয়, টান দেয়, কিন্তু আসলে এইখানে বৃদ্ধাঙ্গুলি দিয়ে এখানে এদিক দিয়ে চাপ দিয়ে ধরে সামনে বা পিছনে নিতে হবে তোমাকে। ওকে, এখানে এই যে 1 সেন্টিমিটার, যেটা এখানে 10টা ঘর মিলে 1 সেন্টিমিটার, তাহলে প্রত্যেকটা ঘর হচ্ছে 0.1 সেন্টিমিটার। হ্যাঁ, তাহলে 10 মিলিমিটারে মিলে 1 সেন্টিমিটার। প্রত্যেক সেন্টিমিটার 10 ভাগে বিভক্ত।
ঠিক আছে, এটা আবার একটু বলে নিছি আর কি, ভুলে যায় অনেকে। ওকে, তাহলে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ হচ্ছে 1 1 মিলিমিটার। মিলিমিটার। ওকে, আর উপরের দিকে ইঞ্চি ছিল, এটা আপাতত বাদ দাও। ওকে, প্রধান স্কেলের ক্ষেত্রে উপরের দিকে দেখো একটা দাঁত, নিচের দিকে একটা দাঁত, দাঁতের একটু উন্নত শব্দ হচ্ছে চুয়াল, তাই না? তো নিচের দিকে হুম, চুয়াল থাকে, প্রধান স্কেলের সাথে যুক্ত একটা চুয়াল, আর ভার্নিয়ার স্কেলের সাথে আরেকটা চুয়াল। যুক্ত উপরের আরেকটা চুল। হ্যাঁ, উপরের দিকেও একটা চুয়াল থাকে। ঠিক আছে, নিচের দিকে চুয়ালটা দিয়ে আমরা বস্তুটাকে মানে যে বস্তুটা দৈর্ঘ্য মাপবো এটা এই দাঁতের ভেতরে রাখবো, আর উপরের দিকে চোয়ালটা দিয়ে মানে চোয়াল টাইপ বস্তু ভেতরে ঢুকায় দেব। মানে যদি ছিদ্র টাইপ কিছু হয় তাহলে উপরেরটা দিয়ে মাপি, আর যদি বাইরে থেকে মাপা যায়, মনে করো একটা বলের ব্যাস মাপবো, তাহলে বলটাকে ভেতরে ঢুকায় দিব। আর যদি পাইপ হয় তো পাইপের ভেতরে তার দাঁত দুটা ঢুকায় দিব। ঠিক আছে, দেখাতে পারলে ভালো হতো। আর ওই যেটা হাত দিয়ে ধরি এটার নাম স্লাইডার। আর পেছনের দিকে একটা দণ্ড আছে, ইস্পাতের দণ্ড, এটা দিয়ে গভীরতা মাপা যায়। বাস্তবে দেখাতে পারলে ভালো হতো। আচ্ছা, প্রধান স্কেলের ঊর্ধ্ব চোয়াল, প্রধান স্কেলের ভার্নিয়ার স্কেলের ঊর্ধ্ব চোয়াল দুইটাই কাজে লাগাইতে হয়। আর উপরে যে একটা স্ক্রু আছে, স্ক্রুটার কাজ হচ্ছে, মনে করো কোন একটা বস্তুকে ভেতরে রাখলাম, তারপর আমি হিসাবটা দেখতে চাই। দেখতে চাইলে কি, এটা সহজে যেহেতু স্লাইড করা যাচ্ছে, সামনে পিছিয়ে চলে যাবে না, সামনে পিছনের জন্য না চলে যায়, এই জন্য উপরের দিকে একটা স্ক্রু আছে, এটা শক্ত করে আটকায় দিয়ে তারপরে বস্তুটাকে সরায় রেখে হিসাবটা দেখা যায়। না হলে দেখা যায় সামনে পিছিয়ে চলে গেছে। স্ক্রুটাকে আটকে দিলে এই ভার্নিয়ারের যে অংশটুকু এটুকু আর মুভ করতে পারবে না, এক জায়গায় আটকে রাখা যাবে। ঠিক আছে, মানে যেখানে আটকে রাখা দরকার ওইখানে স্ক্রু দিয়ে আটকে রাখতে পারি। জি, তাহলে স্লাইড ক্যালিপার্সের বিভিন্ন অংশ দেখে ফেললাম। মূল স্কেল, ভার্নিয়ার স্কেলটা মূল স্কেলের উপরে নড়াচড়া করানো যাবে, নিচে একটা তোয়াল, মূল স্কেলের ভার্নিয়ার স্কেলের একটা। উপরের দিকেও চোয়াল আছে, আর স্লাইডার আছে, স্ক্রু আছে, আর ইস্পাতের দণ্ড থাকে স্কেলের হ্যাঁ, পিছনে। স্ক্রুটা দিয়ে স্ক্রুর কাজ কি? স্ক্রুর কাজ হলো যেন ভার্নিয়ার স্কেলটা মূল স্কেল থেকে সরে না যায়, অথবা পরিমাপ যেন ঠিকভাবে দেখা যায়, সেজন্য স্ক্রু দিয়ে আর কি ভার্নিয়ার স্কেলটাকে মানে যে কোনো একটা যে জায়গায় জায়গায় আটকে দিই। আটকানোর দরকার ওখানে আটকিয়ে রাখা যায়। হ্যাঁ, ওকে, তাহলে আমরা আগাই। তাহলে স্লাইড ক্যালিপার্সের যান্ত্রিক ত্রুটি পর্যবেক্ষণ। তার মানে হচ্ছে আমাদের যন্ত্র যেহেতু কিছু ভুল টুল হিসাব করে দেখাইতে পারে তোমাকে, কিছু ভুল হিসাব তোমাকে দেখাইতে পারে। কিরকম ভুল হিসাব দেখাতে পারে সেটা দেখি। আমরা জানি মূল স্কেলের শূন্য দাগ আছে, ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ আছে। এখন আমরা যখন কোনো বস্তু এই দুইটা স্কেলের মাঝে রাখতেছি না, তার মানে কি এখানে ফলাফল শূন্য দেখানোর কথা, তাই না? মাঝখানে কোনো কিছু রাখি নাই, দুইটা হ্যাঁ, দাঁত একটা এখানে সাথে শূন্য। একটা লাগায় রাখছি, তার মানে শূন্য দেখানোর কথা। কিন্তু হ্যাঁ, যদি শূন্য না দেখায়, তার মানে ভার্নিয়ারের শূন্য দাগ আর মূল স্কেলের শূন্য দাগ যদি একদম মিলে না যায়, তার মানে স্লাইড ক্যালিপার্সের মধ্যে ত্রুটি আছে। স্লাইড নাই। ক্যালিপার্সের মধ্যে ত্রুটি ও আছে। যদি আছে। শূন্যের সাথে শূন্য মিলে যায় তাহলে তো ত্রুটি নাই। আর আর যদি যদি না মিলে তাহলে ত্রুটি তাহলে আছে। ত্রুটি আছে। এখন ত্রুটি দুই ধরনের হতে পারে। একটা দেখো, এই যে দেখো এখানে কি ঘটনা করছে, মূল স্কেলের শূন্য দাগটা একটু বাম পাশে আর ভার্নিয়ার স্কেলের শূন্য দাগটা একটু ডান পাশে, তাই না? হ্যাঁ, তাহলে এখানে ত্রুটি আছে, এখানে ত্রুটি আছে। আছে। এখানে কি দেখাচ্ছে? এখানে দেখাচ্ছে শূন্য, মানে বস্তু রাখি নাই, তার মানে শূন্য, রেজাল্ট শূন্য হওয়ার কথা, কিন্তু দেখাচ্ছে মনে হুম, করো 1, মানে শূন্যতে 1 দেখাচ্ছে, মানে বেশি দেখাচ্ছে। শূন্যতে কি দেখাচ্ছে? বেশি দেখাচ্ছে। বেশি দেখাচ্ছে। হ্যাঁ, এরকম হতে পারে। একে বলে ধনাত্মক ত্রুটি। শূন্যতেই 1 দেখাচ্ছে বা 2 দেখাচ্ছে, তাহলে এটাকে বলে ধনাত্মক ত্রুটি। ধনাত্মক ত্রুটি। আবার অন্যরকম ঘটনা ঘটতে পারে, আমাদের মূল স্কেলের শূন্য দাগটা ডান পাশে আর ভার্নিয়ার স্কেলের শূন্য দাগটা বাম পাশে, মানে সে শূন্যতে ও -1 দেখাচ্ছে। তখন এটা হবে ঋণাত্মক ত্রুটি। হ্যাঁ, শূন্য কারণ ভার্নিয়ার স্কেল তখন যদি, জিরোর মান -1 আসবে। হ্যাঁ, তার ভার্নিয়ার স্কেল যদি ভেতরের দিকে থাকে তাহলে সেটাকে বলে ধনাত্মক ঋণাত্মক ত্রুটি। ত্রুটি, আর বাহিরের দিকে থাকলে ঋণাত্মক ত্রুটি। না, ভেতরের দিকে থাকলে ঋণাত্মক ত্রুটি। যে এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে ঋণাত্মক ত্রুটি।
ভার্নিয়ারটা যদি বাম পাশে থাকে, একটা লিখে রাখো আর একটা পরে যাবা। ভার্নিয়ারটা যদি বাম পাশে থাকে, মানে ভার্নিয়ারের শূন্য দাগ যদি বাম পাশে থাকে, তাহলে হচ্ছে ঋণাত্মক ত্রুটি। ঠিক আছে? ওকে, তাহলে ভার্নিয়ারের শূন্য যদি বাম পাশে থাকে, ঋণাত্মক ত্রুটি। এবার এই ত্রুটিটা আছে কি না সেটা দেখে আমরা মানে প্র্যাকটিক্যালি হিসাবটা করি। এটা আসলে আমার প্র্যাকটিক্যালের জন্য লেকচারটা তৈরি করা হয়েছিল। বাস্তবে আমাদের এমনিতেও আসে, এই যে দেখছো হিসাব আসে, কিন্তু আমরা ত্রুটি মুক্ত ধরে নিই আপাতত। হ্যাঁ, প্র্যাকটিক্যালের সময় দেখবা তোমরা যে ত্রুটিটা কিভাবে কাজে লাগাইতে হয়। আপাতত ধরে নিই আমাদের স্কেলে কোনো সমস্যা নাই। এখন ভার্নিয়ার যে স্কেলটা, প্রধান যে স্কেলটা, এই দুটার মধ্যে কি সম্পর্ক এটা আমরা দেখি। ভার্নিয়ার স্কেল, একজন ম্যাথমেটিশিয়ান, ওনার নামে নামকরণ করা হয়েছে, পিয়েরে ভার্নিয়ার, উনি আবিষ্কার করেছেন। ভার্নিয়ার স্কেলটা এমন একটা স্কেল, এই স্কেলের 10 ভাগ, এই স্কেলের 10 ভাগ প্রধান স্কেলের 9 ভাগের সমান। প্রধান স্কেলের 9 ভাগের সমান। হ্যাঁ, ভার্নিয়ার স্কেল এমন একটা স্কেল যেটা 10 ভাগ প্রধান স্কেলের 9 ভাগের সমান। প্রধান স্কেলের 9 ভাগের সমান, 9 ভাগের সমান। এরকম একটা স্কেল। ওকে, তাহলে প্রধান স্কেলের 9 ভাগ মানে হচ্ছে 9 মিলিমিটার। আর তাহলে ভার্নিয়ার স্কেলের 10 ভাগ মানে 9 মিলিমিটার। 10 মিলিমিটার। না, ও আচ্ছা, হ্যাঁ। ভার্নিয়ার স্কেলের 9 ভাগ 10 ভাগ মানে 9 মিলিমিটার, আর প্রধান স্কেলের 9 ভাগ মানে 9 মিলিমিটার। 9 ভাগ মানে 9 মিলিমিটার। এখন তুমি বলো তো যে ভার্নিয়ার স্কেলের, আচ্ছা ভার্নিয়ার স্কেল উপরেরটা নিচেরটা মূল স্কেল, ঠিক আছে? উপরের 10 ঘর নিচের 9 ঘরের সমান। এখন আমরা একটা হিসাবে যাই, এটা হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক, এটা আমাদের খুবই কাজে লাগবে। এটা হলো যে আমরা হিসাব করছিলাম, আচ্ছা হিসাবে চলে যায় সরাসরি। ভার্নিয়ার স্কেলের 10 ভাগ, ওকে, তাহলে প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগ সমান কতটুকু? 1 মিলিমিটার। 1 মিলিমিটার। এবার ভার্নিয়ার স্কেলের 10 ভাগ সমান হচ্ছে 9 মিলিমিটার। 9 মিলিমিটার। হ্যাঁ, তাহলে ভার্নিয়ার স্কেলের 1 ভাগ সমান কত মিলিমিটার হবে? 0.9 মিলিমিটার। গুড, 0.9 মিলিমিটার। এবার বলতো যে ভার্নিয়ার স্কেলের আচ্ছা প্রধান স্কেলের 1 ভাগ ভার্নিয়ার স্কেলের 1 ভাগের চাইতে কতটুকু বড়? 0.1 মিলিমিটার বড়। হ্যাঁ, 0.1 মিলিমিটার বড়। এটাই হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের দৈর্ঘ্য ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের দৈর্ঘ্যের চাইতে যতটুকু বড় তাকে বলে ভার্নিয়ার ধ্রুবক। প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের দৈর্ঘ্য ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের দৈর্ঘ্যের চাইতে কতটুকু বড়, এটা হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। তাহলে প্রধান স্কেলের 1 ভাগের দৈর্ঘ্য থেকে ভার্নিয়ার স্কেলের 1 ভাগের দৈর্ঘ্য বাদ দিলেই ভার্নিয়ার ধ্রুবক পেয়ে যাবে 0.1 মিলিমিটার। এখন ঘটনাটা হলো আমাদের হিসাবটা কিন্তু শেষ পর্যন্ত সেন্টিমিটার বা মিটারে নিতে হবে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। ভার্নিয়ার ধ্রুবকটা কিন্তু আমি পাইছি মিলিমিটারে, আমাদের হিসাবটা সাধারণত সেন্টিমিটারে থাকে, তোমাকে কিন্তু কনভার্ট করতে হবে। ভার্নিয়ার ধ্রুবকটা সেন্টিমিটারে নিতে হলে তাহলে কি করতে হবে? 10 দিয়ে আরো ভাগ করতে হবে, 0.01 সেন্টিমিটার। সেন্টিমিটার। আচ্ছা, ভার্নিয়ার ধ্রুবকের সংখ্যাটা একটু বলো তো। প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের দৈর্ঘ্য ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের দৈর্ঘ্যের চেয়ে যতটুকু বড় তাই ভার্নিয়ার ধ্রুবক। ওহ, গুড। তাহলে আমরা এখন এই ক্ষেত্রে পাইলাম 0.01 সেন্টিমিটার। হ্যাঁ, মিলিমিটারটা ভুলে যাও, একদম সেন্টিমিটার। ভুলে যাও। মিলিমিটার হিসাব তো মনে রাখা কঠিন আছে, ঝামেলা হবে। আরেক ভাবে তুমি ভার্নিয়ার ধ্রুবকটা নির্ণয় করতে পারো, সেটা হচ্ছে s ডিভাইডেড বাই n, এই সূত্র থেকে। এখানে s হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের দৈর্ঘ্য ডিভাইডেড বাই ভার্নিয়ারের মোট ভাগ সংখ্যা। প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগ এখানে 1 এস মিলিমিটার, সমান কি? s সমান হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের দৈর্ঘ্য, প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের দৈর্ঘ্য। আর ভার্নিয়ার ভাগ সংখ্যা হচ্ছে n, আমাদের ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা 10 ছিল, আর প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগ হচ্ছে 1 মিলিমিটার।
এই সূত্রটা কাজে লাগবে। তাহলে এস হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য, আর আর এন হচ্ছে ভার্নিয়ারের ভাগ সংখ্যা। এর থেকে আসলে আমি তোমার একটা জিনিস বলতে চাই, এখনই লিখি, আমি পরে বলতে চাইছিলাম, যাই হোক এখনই বলে দিই। তাহলে আপাতত যা শিখছি ওইটাই কাজে লাগাবো, কিন্তু আরেক ধরনের আরো বিভিন্ন ধরনের ভার্নিয়ার স্কেল আছে। আমরা 10 ভাগের ভার্নিয়ার স্কেল নিয়ে কাজ করলাম এতক্ষণ, কিন্তু ভার্নিয়ার স্কেল যে সবসময় 10 ভাগ হবে এমন না। ভার্নিয়ার স্কেল 20 ভাগের হতে পারে, ভার্নিয়ার স্কেল 50 ভাগও হতে পারে। ঠিক আছে, আমরা এটা নিয়ে কাজ করব। তুমি ল্যাবে হয়তো 20 ভাগেরটা নিয়ে কাজ করবা, 50 ভাগেরটা সাধারণত আমি দেখি না। ঠিক আছে, তখন তাহলে ভার্নিয়ার ধ্রুবক কত হবে? যখন ভার্নিয়ারের ভাগ সংখ্যা 20 হবে, মূল স্কেলের ভাগ তো 1 মিলিমিটার, এটা তো চেঞ্জ হবে না। তাই ভার্নিয়ারের ভাগ যখন 20, তখন ভার্নিয়ার ধ্রুবক কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তখন ভার্নিয়ার ধ্রুবক কত হ্যাঁ, হবে? 0.05 হয়ে যাবে। 0.05 সেন্টিমিটার, তাই না? আর যখন 1/50 হবে তখন কি হবে? 1/50 হলে হবে 0.02 সেন্টিমিটার। ওকে, ভেরি গুড। তাহলে ভার্নিয়ার স্কেল কিন্তু ওইরকমও হইতে পারে। তুমি ল্যাবেই দেখবা, তোমার ল্যাবে আছে 20 ভাগের দাগের, কিন্তু আমাদের পরীক্ষায় 10 ভাগে আসবে। হ্যাঁ, পরীক্ষা, লিখিত পরীক্ষা যেটা, প্র্যাকটিক্যাল কিন্তু 0.05 সেন্টিমিটার হবে না মিলিমিটার? কেন ভুলে গেছো? কারণ s/n তো 1/10 মিলিমিটার না, আর 20 ভাগের ক্ষেত্রে তো n সমান 20, তার মানে 1/20 মিলিমিটার হওয়ার কথা না? আচ্ছা, তাই তো, মিলিমিটারই তো হয়েছে। তাহলে এটা কি হবে? সেন্টিমিটার করতে হলে আরো তাহলে আরেকটা শূন্য, 0.005 সেন্টিমিটার হবে। তাহলে এখানে আরেকটা শূন্য বেড়ে যাবে। কোথায় গেল? আমার পয়েন্টার খুঁজে পাচ্ছি না, পয়েন্টার খুঁজে পাইছি। তাহলে আরেকটা শূন্য বেড়ে যাবে। ওকে, তাহলে হিসাব ধরতে পারছো, এককটা এরকম করে মনে রাখবা। ভেরি গুড, ঠিক আছে। ওকে, আমরা তাহলে আগে একটু, তাহলে এবার স্কেলটাকে কিভাবে কাজে লাগাবো এটা দেখি। হ্যাঁ, প্র্যাকটিক্যালি দেখি। প্রধান স্কেলের পার্ট আর আমাদের স্কেল, ওই স্কেল দিয়ে হিসাব করার জন্য দুইটা বিষয় জানা দরকার। আমরা যেহেতু ত্রুটি মুক্ত ধরে নিছি, তাহলে ত্রুটিটা আপাতত দরকার নাই। একটা বিষয় প্রধান স্কেলের পার্ট, 1 নাম্বার, এটা আমাদের বের করতে হবে। আর 2 নাম্বার হচ্ছে ভার্নিয়ার সমপতন, আমি দেখা দিচ্ছি এখনই। ঠিক আছে, আর হচ্ছে দৈর্ঘ্য নির্ণয়ের সূত্রটা জানতে হবে। প্রথমে প্রধান স্কেলের পার্ট দেখবো, তারপর ভার্নিয়ার সমপতন দেখবো, মানে ভার্নিয়ার কোন দাগের সাথে মিলছে এখনই দেখবো। তারপর হচ্ছে সূত্রটা। এখানে দেখো, আমাদের এটা হচ্ছে স্লাইড ক্লিপার্স, আর আমরা এই যে এই বস্তুটার দৈর্ঘ্য মাপতেছি, এই বস্তুটার দৈর্ঘ্য মাপতেছি। তো এই ছবিটা থেকে আমরা প্রধান স্কেলের পার্ট দেখবো, আর ভার্নিয়ার সমপতন দেখবো, তারপরে সূত্র ব্যবহার করে মান বের করা শিখবো। দেখো, এই যে এটা হচ্ছে ভার্নিয়ারের শূন্য দাগ, ভার্নিয়ারের শূন্য দাগ, ভার্নিয়ারের শূন্য দাগ। এই যে উপরেটা, এটা প্রধান স্কেল, তাই না? এই যে একটু দেখা যাচ্ছে, প্রধান স্কেলের কোন দাগকে ক্রস করছে, প্রধান স্কেলের কোন দাগকে ক্রস করছে, এটা হচ্ছে প্রধান স্কেলের পার্ট ক্যাপিটাল এম। এখন এটা দেখে বলো তো যে প্রধান স্কেলের কোন দাগকে ক্রস করছে? জাস্ট 1.5। না, এটা তো 2 কেও তো ক্রস করে ফেলছে। 2 কেও ক্রস করে ফেলছে। 2, 2.1 একে ক্রস করছে না? হ্যাঁ 1.5 বললা কেন তুমি? আরহান, আমি বুঝতেছি জি না, তুমি 1.5 কেন বললা? না, আমি মিলিমিটারের ওই দাগ বিবেচনা করে 1.5 বলছি, যে 1.5 মিলিমিটার আর কি, ওই জন্য। ও আচ্ছা, না আমরা উপরের দিকে এই আপাতত মূল স্কেলের ভগ্নাংশ এখন হিসাব করব না, ভার্নিয়ার দিয়ে হিসাব করব। তাহলে এটা কি 2, তাই না? 2 সেন্টিমিটার, আর পরের ঘর হচ্ছে 1 0.1, তাই না? মিলিমিটার। তাহলে 2.1।
তাহলে 2.1 হচ্ছে মূল স্কেলের পার্ট, 2.1 হচ্ছে মূল স্কেলের পার্ট। এবার হচ্ছে তাহলে প্রধান স্কেলের পার্ট, মূল স্কেল বা প্রধান স্কেলের পার্ট কিন্তু হিসাব করা শেষ। প্রধান স্কেলের পার্ট কিভাবে হিসাব করব? যে দাগটা ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ অতিক্রম করবে ওই দাগটাই হবে প্রধান স্কেল পার্ট। না, ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ মূল স্কেলের যে দাগকে অতিক্রম করবে। ভার্নিয়ারের শূন্য দাগ মূল স্কেলের যে দাগকে অতিক্রম করবে। ভার্নিয়ারের শূন্য দাগ মূল স্কেলের যে দাগকে অতিক্রম করবে সেটা হচ্ছে মূল স্কেল বা প্রধান স্কেল পার্ট। তাহলে আমাদের এখানে হচ্ছে 2.1, এটা হচ্ছে 2 আর এটা হচ্ছে এই যে 1, 2.1। ঠিক আছে, ওকে। এবার হচ্ছে ভার্নিয়ার সমপতন, এটা কিভাবে নির্ণয় করব? এটা নির্ণয় করা শিখি। দেখো এই যে আমরা এই দাগটা দিয়ে কি বোঝাচ্ছে, নিচের যে 5 নম্বর দাগ আছে এটা উপরের একটা দাগের সাথে মিলে গেছে, যে কোনো একটা দাগের সাথে মিলে গেছে। অন্যগুলো দেখো 4 নাম্বার, 3 নাম্বার, 2 নাম্বার, 1 নাম্বার, এরা কিন্তু সরাসরি মিলে নাই। 6 নাম্বারটা একটু বাম পাশে, 7 নাম্বারটা একটু বাম পাশে, 8 নাম্বারটা, 9 নাম্বারটা, 10 নাম্বারটাও সরাসরি মিলে নাই। হ্যাঁ, তাহলে ভার্নিয়ারের যে দাগটা মূল স্কেলের একটা দাগের সাথে সরাসরি মিলে গেছে সেটা হচ্ছে ভার্নিয়ার সমপাতন। ভার্নিয়ার সমপতনটা আবার বলি তোমাকে, তাহলে মূল স্কেলের পার্ট তো শিখছি, এবার ভার্নিয়ার সমপতন শিখতেছি। ভার্নিয়ার সমপতন হচ্ছে ভার্নিয়ারের যে দাগ মূল স্কেলের সাথে সরাসরি মিলে যায়, মূল স্কেলের সাথে সরাসরি মিলে যায়, একদম সোজাসুজি থাকে, সেটা হচ্ছে ভার্নিয়ার সমপতন। এখন দেখো 5 নাম্বার দাগ মিলে গেছে না, প্রথমটা কিন্তু শূন্য দাগ, দ্বিতীয়টা কিন্তু 1 নম্বর দাগ, এইভাবে 5 নম্বর দাগটা মিলে গেছে। তাহলে ভার্নিয়ার সমপতন হবে 5, ভার্নিয়ার সমপতন হবে 5। ওকে, তাহলে ভার্নিয়ার সমপতন এখানে 5। ভার্নিয়ার সমপতন যখন 5 হয়ে গেছে, প্রধান স্কেলের পার্ট আমরা জেনে গেছি, ভার্নিয়ার সমপতন আমরা জেনে গেছি, ভার্নিয়ার ধ্রুবক আমরা অলরেডি জানি, আর যান্ত্রিক ত্রুটি মুক্ত ধরে নিছে অলরেডি। হচ্ছে বস্তুটার দৈর্ঘ্য, এই যে কালো যে বস্তুটা, এর দৈর্ঘ্য নির্ণয় করার জন্য সূত্র দরকার আমাদের। স্লাইড ক্যালিপার্স ব্যবহার করে এই বস্তুটার দৈর্ঘ্য নির্ণয় সূত্র। তাহলে বস্তুর দৈর্ঘ্য আমরা সাধারণত এল দিয়ে প্রকাশ করি। সাউন্ড থেকে দূরে যাও না ফারহান। না, আম্মু কথা বলতেছিল, এখন চলে গেছে। তাহলে আমরা বস্তুর দৈর্ঘ্য মাপতে চাই, বস্তুর দৈর্ঘ্যকে আমরা এল দিয়ে প্রকাশ করতেছি। আচ্ছা, ভার্নিয়ার সমপতনের সংজ্ঞাটা আরেকবার বললে ভালো হইতো। ভার্নিয়ার সমপতন বলতে ভার্নিয়ার স্কেলের যে দাগ মূল স্কেলের কোন একটা দাগের সাথে সরাসরি মিলে যায়। ভার্নিয়ার স্কেলের যে দাগ মূল স্কেলের কোন একটা দাগের সাথে, কত উপরের দিকে কত সংখ্যা টংখ্যা এসব দেখার দরকার নেই, ভার্নিয়ারের সংখ্যাটা দেখবা। ভার্নিয়ার স্কেলের যে দাগ মূল স্কেলের কোন একটা দাগের সাথে মিলে যায় সেটা হচ্ছে ভার্নিয়ার সমপতন। ঠিক আছে, এখানে 5 নম্বর দাগ মিলছে উপরের যে কোনো একটা দাগের সাথে, তো এই 5 হচ্ছে ভার্নিয়ার সমপতন। ঠিক আছে, জি। ওকে, এবার দেখো তাহলে বস্তুর দৈর্ঘ্য আমরা এল দিয়ে প্রকাশ করি। এল হচ্ছে আমাদের মূল স্কেলের পার্ট বা প্রধান স্কেলের পার্ট প্লাস ভি, ভি হচ্ছে ভার্নিয়ার সমপতন, ভার্নিয়ার সমপতনকে আমরা ভি দিয়ে প্রকাশ করি, কিন্তু ভার্নিয়ার ধ্রুবক ভিসি আমরা জানি এটা এই যন্ত্রের জন্য। আর আমাদের আপাতত ত্রুটি নাই, ত্রুটি হলে প্লাস মাইনাস করি আমরা, ওইটা আপাতত বাদ দাও। তাহলে বস্তুর দৈর্ঘ্য সমান এম প্লাস ভি ইন্টু ভিসি। ঠিক আছে, মূল স্কেলের পার্ট প্লাস ভার্নিয়ার সমপতন ইন্টু ভার্নিয়ার ধ্রুবক। ওকে, তাহলে এই সূত্র ব্যবহার করে আমরা বস্তুটার দৈর্ঘ্য বের করতে পারি। ঠিক আছে, একটা বের করে দেখি। এটা মনে করলাম যে ত্রুটি নাই, একটা বস্তু এবার নিয়ে আসতেছি। এই বস্তুটাকে কিভাবে সেট করতে হবে সেটা বলে দিচ্ছি। দুই দাঁতই যেন টাচ করে থাকে, দূরে রাখা চলবে না। হ্যাঁ, কি করব, দুই দাঁতই যেন টাচ করে রাখে। হ্যাঁ, দুই পাশ থেকে টাচ করে রাখে। এবার স্ক্রুটাকে আটকে দিয়ে, উপরে যে স্ক্রুটা ছিল এই স্ক্রুটাকে আটকে দিব, যেন আমরা হিসাব দেখার সময় নড়াচড়া না করে। আটকে দিলাম, এবার সেট হয়ে গেল। এবার তুমি আমাকে বলো
যে এইখানে মূল স্কেলের পার্ট কত? এখানে মূল স্কেলের পার্ট হলো 3। এখানে যদি 3.4। হ্যাঁ 3.4। আমি মনে হয় ভুল লিখছি, আমার স্লাইডে ভুল আছে। তাহলে তুমি লেখো মূল স্কেলের পার্ট 3.4 আর ভার্নিয়ার সমাপতন 1 2 3 4 5 5। ভার্নিয়ার সমাপতন এখানেও 5। 5। ওকে, তাহলে আমাদের এই স্কেলটার বা এই বস্তুটার দৈর্ঘ্য কত হবে? আমি মনে হয় এখানে ভুল করছি। 3.4। এটা তো ঠিকই লিখছি, দেখা যায়। আর ভার্নিয়ার সমাপতন আমি এখানে 2 লিখছি। ভার্নিয়ার সমাপতন হবে আসলে 5, তাই না? 5 হবে না 6 হবে? 1 2 3 4 5। আচ্ছা, আর আমাদের যদি এই দাগের সাথে মিলে যায় থাকে, মানে একদমই যে মিলে যাবে তা না, কাছাকাছি মিলে আর কি। এটা যদি আমরা ধরি তাহলে 5ই হয়, এরপরেটা ধরলে আবার 6 হবে। যাই হোক, ভার্নিয়ার সমাপতন পেয়ে গেছি। তাহলে এবার দৈর্ঘ্য নির্ণয় করা খুবই সহজ হবে। আচ্ছা, দৈর্ঘ্য নির্ণয় করলাম, ওইটা কত হইলো দেখলাম না তো। এই বস্তুটার দৈর্ঘ্য বলো তো তাহলে। আগে যে সূত্রটা শিখছিলাম, L = M + V × VC সমান কত হয়? এখানে সি এর মান কত? হ্যাঁ, কিসের মান? সি। বুঝি নাই। ভি? সি সি এখানে সি সমান কি? হ্যাঁ হ্যাঁ, ভার্নিয়ার ধ্রুবক। ভিসি মানে তো ভার্নিয়ার ধ্রুবক, ভার্নিয়ার কনস্ট্যান্ট। ভুলে গেছো? সূত্র লিখো না তুমি? না লিখছি, ওটা ভালোভাবে শুনতে পারি নাই। এটা হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। ভালোভাবে শুনতে পারো না, কখনই জিজ্ঞাসা করবো। 1 2 3 3.9। 3.9 দেখছো? আমরা কিন্তু জি। ওই 3.9 হয়ে গেছে না, তোমার মার দিত। ভার্নিয়ার ধ্রুবক তুমি আবার ভুলে গেছো কিভাবে ব্যবহার করতে হবে। ভার্নিয়ার ধ্রুবক কি মিলিমিটার সেন্টিমিটার না বসায় মিলিমিটার বসাইছো? 0.39। কি? 0.39 সেন্টিমিটার। না, কেন? আচ্ছা, আমি করে দিচ্ছি, দেখো। 0.39 সেন্টিমিটার এম এর মান হচ্ছে, উপরে বসাচ্ছি, হ্যাঁ, এম এর মান হচ্ছে 3.4 আর ভার্নিয়ার সমাপতন হচ্ছে 5 ইন্টু ভার্নিয়ার ধ্রুবক কত? 0.01। 0.01। এটা যোগ করলে কত হয়? 0.39 হয়। 3.45। তাহলে কি করলে এতক্ষণ ধরে? 3.45 সেন্টিমিটার। আমরা সাধারণত স্কেল দিয়ে যখন হিসাব করি তখন এই দশমিকের পরে এক ঘর পর্যন্ত হিসাব করতে পারি। এই পর্যন্ত হিসাব করতে পারতাম। এখন এই দশমিকের পরে 2 ঘর পর্যন্ত সূক্ষ্মভাবে হিসাব করতে পারতেছি স্লাইড ক্যালিপার্সের সাহায্যে। যদি স্লাইড ক্যালিপার্স ব্যবহার না করতাম, সূক্ষ্মভাবে এই দৈর্ঘ্যটুকু মাপতে পারতাম না। ঠিক আছে? ওকে, তুমি কি ভুল করলে আমি তো বুঝলাম না। আচ্ছা, দৈর্ঘ্য নির্ণয়ের ক্ষেত্রে আমরা মানে প্র্যাকটিক্যালের ক্ষেত্রে যে কোনো কাজ আমরা 3 বার করে করি। হ্যাঁ, মনে করো দৈর্ঘ্যটা মাপলাম, হিসাবটা শেষ করলাম, আবার বস্তুটাকে আবার ভেতরে নিয়ে আবার মাপি, বস্তুটাকে আবার ভেতরে নিয়ে আবার মাপি। 3 বার করে মেপে যে কোনো পার্টই 3 বার করে নেই। দেখা যায় যে প্রত্যেকবার একটু চেঞ্জ হয়ে যায়, সামান্য একটু চেঞ্জ হয়ে যায়, ভার্নিয়ার সমাপতন একটু একটু চেঞ্জ হয়ে গেল। তারপরে আমরা ফাইনালি উপস্থাপন করব যে দৈর্ঘ্যের যে 3টা দৈর্ঘ্য পেলাম, এই 3টা দৈর্ঘ্যের গড়কে আমরা আমাদের রেজাল্ট হিসেবে উপস্থাপন করব। ঠিক আছে? এটা হলো আমাদের প্র্যাকটিক্যাল। ওকে,
তাহলে শূন্য ত্রুটি কি বলতো? যদি ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ মূল স্কেলের শূন্য দাগের সাথে মিলে যায় তাহলে সেটা শূন্য ত্রুটি। আল্লাহ, না, শূন্য ত্রুটি হলো যদি ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ আর মূল স্কেলের শূন্য দাগ না মিলে সেটাকেই শূন্য ত্রুটি বলে। আহ, যদি ডান দিকে থাকে তাহলে ধনাত্মক ত্রুটি, বাম দিকে যদি থাকে তাহলে ঋণাত্মক শূন্য তাহলে ত্রুটি। ঋণাত্মক ত্রুটি। ওকে, তাহলে ভার্নিয়ার ধ্রুবক বলতে কি বুঝি? ভার্নিয়ার ধ্রুবক মূল স্কেলের না না মনে আছে পারবো। প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্যের চেয়ে যতটুকু বড় তাই ভার্নিয়ার ধ্রুবক। ওকে, দৈর্ঘ্য পরিমাপের গাণিতিক সূত্রটা বলো তো। বস্তুর দৈর্ঘ্য হ্যাঁ, m প্লাস v ইন্টু ভিসি মাইনাস প্লাস মাইনাস ই। হ্যাঁ, এটা ইকুয়াল এল ইকুয়াল এত। ওকে, আমার ছাত্রদের বলছিলাম তো, না ছাত্রীদের আর কি, স্লাইড ক্যালিপার ব্যবহার করে আয়তন নির্ণয় করতে পারবা কিনা? তুমি পারবা আয়তন নির্ণয় করা? ফ্ল্যাট ক্যালিপার ব্যবহার করে আয়তন দৈর্ঘ্য যেহেতু নির্ণয় করতে পারছো, আয়তন নির্ণয় করতে পারবা না? দৈর্ঘ্য যেভাবে নির্ণয় করছো এইভাবে প্রস্থ নির্ণয় করবা, তারপর উচ্চতা নির্ণয় করবা, তারপরে মিস্টার গুণ করে দিবা। কি বলো, পারা যাবে না? চেষ্টা করে দেখবো। দৈর্ঘ্য নির্ণয় করতে পারলে তো প্রস্থ, উচ্চতা, আয়তন সবই পারবা। আচ্ছা, এখন হচ্ছে আরেকটা হিসাব। হ্যাঁ, তাহলে আমরা শিখেছিলাম স্লাইড ক্যালিপার্স এরকম প্রধান স্কেল থাকবে, ভার্নিয়ার স্কেল থাকবে, তাই না? ওকে, এখন ভার্নিয়ার স্কেল এর সংজ্ঞাটা হচ্ছে মূল স্কেলের ক্ষুদ্রতম ভাগের ভগ্নাংশ পরিমাপের জন্য যে স্কেল ব্যবহার করা হয়। মূল স্কেলের ক্ষুদ্রতম ভাগের ভগ্নাংশ পরিমাপের জন্য যে স্কেল ব্যবহার করা হয়। ভার্নিয়ার ধ্রুবক তো জানোই। আর স্লাইড ক্যালিপার্সের সংজ্ঞাটা হচ্ছে ভার্নিয়ার স্কেল ব্যবহার করে সূক্ষ্মভাবে দৈর্ঘ্য পরিমাপকারী যন্ত্র। ভার্নিয়ার স্কেল ব্যবহার করে সূক্ষ্মভাবে দৈর্ঘ্য পরিমাপকারী যন্ত্র। ওকে, আচ্ছা, এবার আমরা তো জানি যে ভার্নিয়ার স্কেলের প্রত্যেকটা ক্ষুদ্রতম অংশ 0.9 মিলিমিটার, তাই না? যদি 10 ভাগের হয় তাহলে প্রধান স্কেলের প্রথম ভাগের সাথে ভার্নিয়ার স্কেলের 1 নম্বর দাগ যদি মিলে যায়, 1 নম্বর দাগ যদি মিলে যায়, অন্যগুলো কিন্তু একটাও মিলে নাই, ডান পাশের গুলো দেখো, তাহলে আমাদের বস্তুটা হবে এতটুকু, তাই না? বস্তুটা হবে এই এত ছোট। যদি 2 নম্বর দাগের সাথে মিলে যায় তাহলে বস্তু আরেকটু বড়, 3 নম্বর দাগের সাথে যদি মিলে যায় তাহলে বস্তু আরেকটু বড়, 4 নম্বর আরেকটু বড়, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর। দেখো 9 এর পরে কি হয় এটা খেয়াল করো। 9 এর পরে ঘটনা কি হয়? 9 এর পরে যখন 10 এর সাথে মিলে যায় তখন কি হয়? তখন আসলে ভার্নিয়ার স্কেলের কোনো দরকার পড়ে না, কারণ মূল স্কেল দিয়েই তুমি মাপতে পারবা। তার মানে ভার্নিয়ার সমপতন কখনো কি হবে না, 10 হবে না। তখন মূল স্কেল দিয়ে যেটা মাপতেছো ওইটাই যথেষ্ট, ওইটাই যথেষ্ট। যথেষ্ট। হ্যাঁ, শূন্য দাগের সাথে শূন্য দাগ মিলে গেছে, শূন্য দিয়ে গুণ করার কোনো অর্থ নাই। ঠিক আছে? তার মানে ভার্নিয়ার সমপতন কখনো 10 হবে না। না, শূন্য দাগের সাথে শূন্য, শূন্য দিয়ে গুণ করে লাভ কি? হ্যাঁ, শূন্য দাগের সাথে মিলে গেছে না, ভার্নিয়ার ধ্রুবককে শূন্য দিয়ে গুণ করলে আর লাভ কি? তাহলে তো কিছুই যোগ হবে না, তাই না? ওকে, এটা মনে রাখবা। হ্যাঁ, ওকে, এবার হচ্ছে আমরা একটা হিসাব দেখতেছি। এখান থেকে বস্তুটার দৈর্ঘ্য বলো তো। বস্তুটার দৈর্ঘ্য হলো 1.2 সেন্টিমিটার। এটা প্রধান স্কেলের পার্ট।
তাহলে আর পারতেছো? 1.2 সেন্টিমিটার। 1.2 চাইতে একটু বড় না? হ্যাঁ একটু বড়। তাহলে ওইটা ভার্নিয়ার স্কেল দিয়া মাপতে হবে না? যে উপরে হ্যাঁ ভার্নিয়ার কারণ স্কেল, যে- ভার্নিয়ার সমাপতন হিসাব করতে হবে না? হ্যাঁ ভার্নিয়ার সমাপতন এখানে 1। হ্যাঁ, তাহলে মূল ওই বস্তুটার দৈর্ঘ্য কত হয়? বস্তুর দৈর্ঘ্য হুম, কোন দাগকে অতিক্রম করছে 1.2। পারতেছো? 1.3 সেন্টিমিটার। তোমার আবার মার দিব। মিলিমিটারকে সেন্টিমিটার আচ্ছা নিতে হবে ভার্নিয়ার ধ্রুবককে। হ্যাঁ এবার বেশ হবে, ঠিক আছে। 1.21 সেন্টিমিটার। হ্যাঁ, এই যে ভার্নিয়ার ধ্রুবক যে বারবার ভুল করতেছো, আজকেই ভুল করো, আর কিন্তু ভুল করা যাবে না। আজকে লাস্ট, ঠিক আছে? আচ্ছা ওকে, ভার্নিয়ার ধ্রুবক আর হলো মূল স্কেলের পার্ট, এরা একই এককে হইতে হবে। তুমি 1 কিলোমিটার আর 1 সেন্টিমিটার যোগ করে যদি 2 কিলোমিটার বলো তাহলে হবে? না। দুইটা রাশিকে যোগ করার জন্য যোগ্য হইতে হবে, হ্যাঁ? একই এককে নিতে হবে, ঠিক আছে? ওকে, এরকম যেন আর না হয়। দুইটা রাশিকে যোগ করতেছ, একই এককে নিতেই হবে, মাস্ট, না হলে যোগ করা যাবে না। ওকে, তাহলে আমরা একটু আগাই এবার। ফারান কি ডাক দিছো নাকি? হুম, না। তাহলে এই দাগটা কে দিল? ওকে, তাহলে আমরা এইভাবে হিসাবটা করতে পারি, তাই না? স্কেলের পার্ট 1.2, ভার্নিয়ার সমাপতন 1, এই যে তুমি তো দাগ দিছো, ভার্নিয়ার সমাপতন। আমি দাগ দিই না, আমি এখন মুছে ফেলছি। তাই? আমি তো দাগ দিই নাই, তাহলে তুমি আগে দিছো, তুমি মুছছো। আমার কাছে ভিডিও আছে, কিছুক্ষণ পরে দেখতে পাবা। আমি ভিডিওটা যখন তোমাকে দিয়ে দিব। ও আচ্ছা, হাইড নেম করা ছিল এতক্ষণ, তাহলে তো নাই, নেম উঠে নাই। আচ্ছা যাই হোক, ভিডিওতে নাম উঠে। তাহলে আমরা ভার্নিয়ার ধ্রুবককে কি করব, মিলিমিটার থেকে সেন্টিমিটারে নিব, না হলে সেন্টিমিটারের সাথে যোগ করা যাবে না। ওকে, আর যেহেতু আমাদের যান্ত্রিক ত্রুটি নাই, তাহলে 1.21 সেন্টিমিটার হবে। ওকে, এবার তোমাকে একটা ঘনক দিলাম। ঘনক কাকে বলে মনে আছে? মনে করো একটা বর্গাকার ঘনক, তাহলে কি হবে? বর্গাকার ঘনক হলো ঘন। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা একই হবে। হ্যাঁ বর্গাকার ঘনক হলো একই। একই হবে, তাহলে এই বর্গাকার ঘনকটার আয়তন নির্ণয় করব, তাহলে কিভাবে করব? যে কোনো একটা, দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা নির্ণয় করবো এই সূত্র দিয়ে। না, আমরা যদি জানি আগে যে এটা বর্গাকার, মানে প্রত্যেকটা সাইড একই রকম, দৈর্ঘ্য যতটুকু, প্রস্থ যতটুকু, উচ্চতা ততটুকু, তাহলে যে কোনো একটা মেপে কি করে দিব, কিউব করে দিব। যে কোনো একটা সাইড মাপবো, তাই না? যে কোনো একটা ধারকে মেপে কিউব করে দিব না, নাকি বারবার করতে যাব? বারবার তো করবো না, তাই না? আমরা যদি জেনেই যাই যে এই বস্তুটার ঘনক মানে বর্গাকার ঘনক, তাহলে যে কোনো একটা ধারের দৈর্ঘ্য নির্ণয় করে কিউব করে দেবো, প্রত্যেকটা মাপতে যাব না। ওকে, তাহলে আমরা মনে করো
ওরে আল্লাহ, আমার এনে শুরু হইলো। আমরা ওই বস্তুটার দৈর্ঘ্য মাপতে চাই। মনে করো এই বস্তুটার দৈর্ঘ্য যখন মাপতে দিল, তো একটা সাইড মাপলে যেহেতু হয়, তাহলে দুইজনকে মাপতে দিল, এ একজন, বি একজন, দুইজনকে মাপতে দিল। তো এ যে সে মাপলো একটা বাহুর দৈর্ঘ্য 9 মিটার ধরো, আর বি মাপলো 11 মিটার। ঠিক আছে, তো বাহুর দৈর্ঘ্য মাপার পরে আমরা আয়তন বের করে ফেলতে পারি, কিউব করে দিলে হয় জাস্ট। তাহলে এ বের করলো 729, 9 কিউব মানে 729 ঘনমিটার। আর বি কত বের করবে? 11 কিউব মানে হচ্ছে 1131 ঘনমিটার। পরে মাপার পরে আমি বললাম যে না, তোমরা যে মাপটা মাপছো এটা একটা সঠিক না, আসলে এটা হবে 10। এটার বাহুর দৈর্ঘ্য ছিল 10 মিটার। তাহলে পরে এ এ হিসাব করে দেখলো সে 10 কিউব মাইনাস 729, অর্থাৎ সে 271 ঘনমিটার কম মাপছে। আয়তন হওয়ার কথা 1000 ঘনমিটার, সে মাপছে 729, অর্থাৎ সে 271 ঘনমিটার কম মাপছে। আর বি কত কি করছে? 331 ঘনমিটার বেশি মাপছে। হ্যাঁ, 1000 মাপতে গিয়ে সে বেশি মেপে ফেলছে। দেখো একটু ভুলের কারণে কতটুকু ভুল হয়ে গেছে। এখন আমরা এই ভুলটাকে শতকরা হিসেবে দেখাবো। এই 331, 271 এসব বলবো না, কি করব, শতকরা হিসেবে দেখাবো। শতকরা ভুল মানে শতকরা হিসাবটা আমাদের মাথায় সহজে বুঝে আসে, মানে একটা হিসাবের সাথে আরেকটা হিসাবের তুলনা খুব সহজ। তাহলে এখন শতকরা হিসাবটা করি। এর ক্ষেত্রে 1000-এ ভুল করছে 271, তাহলে একে কত, 100-তে কত, এটা তো শতকরা, তাই না? তাহলে এর ক্ষেত্রে খুব সহজে আমরা পেয়ে গেলাম সে ভুল করেছে। 27.1। বি এর ক্ষেত্রে কি হবে? যেহেতু সে 331 মিটার বেশি করছিল, 131 ঘনমিটার, তাহলে 100-তে হবে 33.1%। 33.1%। দেখো দুইজনেই কি করছে, ভুল করছে। একজনের ভুল হয়ে গেছে 27, আরেকজনের ভুল হয়ে গেছে 33। 33। হ্যাঁ, একজনের ভুল হচ্ছে 27, আরেকজনের 33। এটা হচ্ছে আয়তন পরিমাপের ক্ষেত্রে যখন আমরা দৈর্ঘ্যকে ব্যবহার করছি, দৈর্ঘ্যকে ব্যবহার করছি। ব্যবহার করছি। হ্যাঁ, এবার আমরা পরে চেক করলাম, আবার চেক করলাম যে আমরা বাহু পরিমাপের ক্ষেত্রে আসলে কত পার্সেন্ট ভুল করছিলাম। এটা আমরা একটু চেক করে দেখতে যাচ্ছি। আয়তনের ক্ষেত্রে তো দেখলাম যে একজন 27%, আরেকজন 33% ভুল করছে। এবার আমরা বললাম যে না, এবার আমরা বাহু পরিমাপের ক্ষেত্রে ভুলটা একটু চেক করে দেখি। তো প্রথম জন 9 মিটার হিসাব করছিল, তাহলে সে ভুল করছে 1 মিটার। 10 থেকে এক কম লিখছে, তাহলে 1 মিটার। তাহলে এর দৈর্ঘ্য পরিমাপের শতকরা ভুল কত? 10-এ ভুল করছে 1, একে ভুল কত, 100-তে ভুল কত, এটা তো পার্সেন্টেজ। দেখলাম যে দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে এ যে সে 10% কম হিসাব সে করছে। 10% ভুল কম। হ্যাঁ, হ্যাঁ, কম হিসাব করছে। বি আর এর বি ক্ষেত্রে 10% বেশি হিসাব করছে। হ্যাঁ, বি এর ক্ষেত্রে কি করছে, যেহেতু এক বেশি, তাহলে ভুলের পরিমাণ এক বেশি। একই ঘটনা ঘটে যে সে 10% বেশি হিসাব করছে। এখানে মজার বিষয়টা খেয়াল করো যে দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে পার্সেন্টেজ একই ছিল, খেয়াল করছো? ভুলের পার্সেন্টেজ 0.1 এ ছিল। মানে 10%ই ভুল করছে। দুইজনে কি করছে, হ্যাঁ, 10% ভুল করছে। 10% যখন ভুল এটাকে করছে। কাজে লাগাইছি আমরা, তখন কি হয়ে গেছে, একজনেরটা 33 হয়ে গেছে, আরেকজনেরটা 27 হয়ে গেছে। খেয়াল করছো? তো হ্যাঁ, কোন একটা রাশিকে যেরকম যখন আমরা এরকম ব্যবহার করি, তখন ভুলের পরিমাণ ভিন্ন রকম হয়ে যায়। তো তুমি এটা জেনে রাখো, যদি রাশিটাকে কিউব করি, তাহলে মোটামুটি যদি রাশিটাকে কিউব করি, এখানে তাহলে কিউব, মোটামুটি 3 গুণ হয়ে যায় ভুলের পরিমাণ। হ্যাঁ 3 গুণ। তাহলে স্কয়ার যদি করি, তাহলে দ্বিগুণ দ্বিগুণ। হয়ে যায়। মানে তার মানে আমরা এই যে 27 আর 33 এর গড়টা বলতেছি আমরা, 27 আর 33 গড় করলে কি হবে, 30 হবে না? 30 হ্যাঁ, এর একটু বেশি, 30 এর একটু বেশি। স্কয়ার করলে দ্বিগুণ ভুল হয়ে যায়। 0.1 আছে। হ্যাঁ, স্কয়ার করলে দ্বিগুণ ভুল হয়ে যায়, এটা মনে রাখবা। ঠিক আছে, ওকে। এবার হচ্ছে তোমার কাজ হচ্ছে, তোমাদের বইতে এই ছবিটা দেয়া আছে, তোমাদের বইয়ের ছবি। দৈর্ঘ্য পরিমাপের দৈর্ঘ্য মনে করো এই যে, অনুশীলনীতে নাকি অধ্যায়ের ভিতরেই দেওয়া আছে?
অনুশীলনের দিকেই মনে হয় ছবিটা দেওয়া আছে। তো এর এই যে ই দেওয়া নাই, এই প্রবলেমটা দেওয়া নাই, এটা আমি বানাইছি। দেখো আচ্ছা আমি বলে দিচ্ছি এটা 7 সেন্টিমিটার দৈর্ঘ্য, প্রস্থ 4 সেন্টিমিটার, উচ্চতা 6 6 সেন্টিমিটার। সেন্টিমিটার। এখন মনে করো তুমি মাপতে গিয়ে দৈর্ঘ্য মাপতে গিয়ে 7% ভুল করলা। দৈর্ঘ্য মাপতে গিয়ে কত পার্সেন্ট ভুল করছো? 7%। 7%। প্রস্থ মাপতে গিয়ে 4% ভুল করছো, আর উচ্চতা মাপতে গিয়ে 6% ভুল করছো। তাহলে এই যে পরিমাপটা, এটা থেকে তুমি বের করবা যে আয়তন পরিমাপে কত পার্সেন্ট ভুল হবে তোমার। প্রথমে কি করবা? সঠিক আয়তনটা বের করে নিবা, তারপরে ভুল আয়তনটা বের করে বিয়োগ করে পার্সেন্টেজ করবা। বুঝছো? প্রথমে সঠিক আয়তনটা বের করে নিলাম, এবার দৈর্ঘ্য পরিমাপে ভুল 7% করার কারণে তাহলে তুমি কত মাপলা। প্রথমটা তো মানে আমরা তো সঠিকটা তো হিসাব করতে পারি, 7 গুণন 4 গুণন 6 আয়তন হয়ে গেল, সঠিক মাপ। এখন দৈর্ঘ্য পরিমাপে 7% ভুল করছো, এর মানে বুঝতে পারতেছো তুমি? 7% যদি বেশি হিসাব করো তাহলে কত হবে বলো তো?